ধ্যানের দিকে একটা জিনিসকে বলবার ব্যাপার আছে, অনেকেই আমার কাছে জানতে চান, অনেক সময় ওই মুঠোফোনের মাধ্যমেও জানতে চাওয়া করেছেন, লিখিতভাবেও জানতে চাওয়া করেছেন। ধ্যানের সম্বন্ধে বলার একাডেমিক না, মানে কাজের প্রচুর বইয়ে প্রচুর ভালোভাবে আছে। ফলে সেগুলোকে ধরে ধরে যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, মানে বেশ স্বাস্থ্যবান বই আছে, বড় বড় চমৎকার কাগজে ছাপা, পরিষ্কার লেখা, ছাপার ভুল নেই কিছু। কিন্তু ওই থেকে ধ্যান করা, ওই থেকে ধ্যানের জায়গায় পৌঁছানো আমি কাউকে ঠিক পাইনি আজও পর্যন্ত। তাতেই আমার মনে ওগুলো খানিকটাই একাডেমি। কিন্তু বই তো বাজারে বিক্রি হচ্ছে, 1100 বিক্রি, 2200 বিক্রি, সব হচ্ছে। তাহলে ধ্যানটা তো আমার নিজস্ব জিনিস। ধ্যানটা আমার না, মানে এই আমার না, প্রত্যেকেরই নিজস্ব। ধ্যান মানেটা কি? ধ্যান মানে হলো আমি যেটা লক্ষ্য রেখেছি সেটা একেবারে দ্রবীভূত হয়ে যাব, সেটা কনসেন্ট্রেটেড হয়ে যাব সেটার ভাবনায়, এই নাম হলো ধ্যান। তাহলে সেইটা করার জন্য আবার পন্থা কিসের? হ্যাঁ, আমার সামনে যদি বলে ওইখানে এক্ষুনি বাঘ আসছে, ওইখান থেকে বেরোতে পারে, আমি কই জায়গা থেকে বাঘ আসছে ওই করবো, ওটাকে আমাকে প্ল্যান করে এইভাবে তাকাবি, ওইভাবে দেখবি, সোজা চোখ রাখবি, আবার আপনা থেকে চোখ সোজা রেখে মানে ধ্যানের ধ্যান হয়ে যাবে, সোজা কই বাঘটা কোন জায়গা দিয়ে আসছে, এই হলো ধ্যান। অর্থাৎ আমার যেটা লক্ষ্য সেটা, কিন্তু তবুও কেতাবি ভাবে, শাস্ত্রীয় ভাবে কতগুলো বলা থাকে যে এইটা আরো ভালো করে হবে কোথায়। যে লোকটা এই বাঘও দেখবে তার ক্ষেত্রে যদি সর্বাঙ্গে দাঁত থাকে, ওই চুলকুনি যদি ওঠে, বাঘের দিকে তাকিয়েও সে আঙুল চালাবে এমনি এমনি করে, বলে ওটি লড়ছে। এই জন্য কিছু জিনিস লিপিবদ্ধ থাকছে। আমি কিন্তু আলোচনাটাকে লঘু করার জন্য কিংবা স্থূল করার জন্য এই আলগা জিনিসগুলো বলছি না, অ্যাকচুয়ালি এইগুলো ডিস্টার্ব করে মানুষের। ধ্যানে তো বসি দাদা, কিন্তু একটা নাম মনে করে যে তার কথাটা বড্ড মাথায় এসে যায়, তিনি চলে গেছেন, তাহলে কি অসুবিধাটা কি হচ্ছে? চলে যাচ্ছে তার মাথায়, তার মানে আপনি চাইছেন ওটা চলে যাক, ওই ওই চিন্তাটা না আসুক, তা তো বলতে পারছেন। বলে তাহলে আপনি তো চাইছেন ওটা আসুক, আপনার ওটার প্রতি ভালোবাসার মানে টান রয়েছে বলে আসছে, ওটার দোষ কি? ওটা কি করে হটানো যায়? মোটেই আপনি হটানো চাইছেন না। হটানো চাইলে ওটা থাকতে পারে কখনো সেখানে? ওর যদি টিকিট ওখানে কাটা না থাকে আপনার ঘরে এন্ট্রি নেওয়ার জন্য, কোনো চিন্তা আপনার সামনে এসে ঢুকতেই পারে না। আমি নতুন জায়গায় চাকরি পেয়ে আগের জায়গাটা কেন চাকরি পাইনি সেটা চিন্তা করবো, যেটা পেয়েছি সেটাই নিয়ে থাক, তাহলে কাজটা হ্যাম্পার্ড হবে। আপনার থেকেই করবো না। আমি এখানে স্থূল করতে চাইছি না, কিন্তু ভাবলে দেখবেন কথাগুলো ওপর ওপর নয়, একদমই ওপর ওপর কথা বলছি না এটা। তবুও যেহেতু আলোচনা এসছে, তাই জন্ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি নিয়ে একটু কথা আমায় বলতেই হবে। সেটা হলো যম শব্দটাকে ওখানে বলা হচ্ছে সংযম। যে কতগুলো, এটা কিন্তু আজকের যুগে ওই বাক্যগুলোকে বললে লাভ হবে না, বই থেকে পড়তে খুব ভালো। এখনকার যুগ দিয়ে বলতে হবে তোমার কাছে যেটা ডিস্টারবেন্স, তোমাকে যেই জিনিসটায় তুমি অন্য কাজের প্রতিবন্ধকতা করছো, ওটা থেকে মন তোলো, এই বলা ছাড়া সংযমের আমি অন্য কোনো ব্যাখ্যা দিতে পারবো না। কারণ কার কোনটায় আসক্তি, কার কোনটা তাকে টেনে নেয়, সময় টেনে নেয়, সেটা তার তার সেই ব্যাপারটা নিয়ে ভাবার ব্যাপার। জেনারেলাইজ করে বলা যায় শুধু একটাই কথা, কোনো ভোগ্য বিষয়ে আসক্তিটা তোমার মধ্যে রাখার না রাখার জায়গাটাই হলো সংযম। যার যেটা, আমার যদি রেডিও শোনা হয় তাই, আমার যদি মোবাইল দেখার অভ্যাস হয় তাই, আমার যদি প্রেয়সীর মুখ মনে করার ব্যাপার হয় তাহলে তাই, যেটাই হোক, তার মানে ওটা বর্জন না, ওটা আমার ধ্যানের জন্য, ওটা আমার প্রশ্রয় না পাওয়া। ধ্যানের তাহলে হবে ডিস্টারবেন্স আসবে। আর এই জমটাকে প্রতিপালন করার সঙ্গে সঙ্গে কতগুলো নিয়ম নিজেকে নিয়ে রাখা, যে আমি এই কর্মগুলো করবো না। আমি খুব শর্টে বলছি, তার কারণ এ নিয়ে প্রভূত পরিমাণে কলম চলা, বাক্য চলা, বই চলা সব হয়ে আছে। প্রত্যেক তথাকথিত প্রত্যেক ধর্মের তাই জন্য ধ্যানের পন্থা বলা আছে। আসলে জায়গা যেটা খুব প্রয়োজনীয় সেটা হলো ধারণা, যম, নিয়ম, আসন, তারপরে আসন। আমি এরম করে বসে করলে হবে না, কে বলেছে? হবে, কিন্তু কায়দা বাহাদুরি দেখাবার জন্য এরম করে বসে আমি ধ্যান করবো, যেহেতু বলা হচ্ছে এইভাবে বসতে, ওইটি করো না।
তাই যেটা করে রিল্যাক্স ভাবে বসতে পারো সেভাবে করা। আমি ওই জন্য যমনিয়ম আসনের মধ্যে, আসনে থেকেই বলছি, আসনের মধ্যে ঢুকলাম না। এলো তারপর প্রাণায়াম। প্রাণায়ামের ক্ষেত্রে কিভাবে কোন নিঃশ্বাস টানবো, পূরক, রেচক, কুম্ভক, ওগুলো বইয়ে পাওয়া যায়, ওটা যার যার শরীর অনুযায়ী। কিন্তু লক্ষ্যটা কি, প্রাণের ব্যাপারটা বিক্ষিপ্ত না হতে স্থিরতায় যেন থাকে, যেটা আমি ড্রিমলেস স্লিপে পাই। ড্রিমলেস স্লিপে আমার এমনি সময় কিন্তু প্রাণ সব সময় হয় মনের দ্বারা নয় বুদ্ধির দ্বারা ডিস্টার্বড আছে। এখানে একটু যদি কিন্তু পটকা ফাটে, কি হলো, ওই করে উঠলাম না, সঙ্গে সঙ্গে প্রাণের গতি আরেক রকম হয়ে যাবে। এটা আমি বিপজ্জনক ব্যাপারে বললাম। আমি বলবো না যেটা, সেটা হলো ভোগজনক ব্যাপারেও প্রাণে তাই হয়, কিন্তু এর বেশি আমি কথাটা বাড়াবো না। মানে শারীরিক সমস্ত ক্রিয়া প্রাণের ভূমিকাটা, যে কাজটা করছি সেটার সঙ্গে তালে তাল মেরে বেচারাকে কথাগুলি ড্যান্স করে যেতে হয়। সে রেহাই একমাত্র পায় যখন মন কিংবা বুদ্ধি কিংবা স্বপ্নেও ছাড় পায় না। স্বপ্নেও আমি সামনে যদি দেখি দোতলা বাস আমাকে চাপা দিতে আসছে, হু করে, তখন প্রাণ হাঁকপাক করতে থাকবে। একমাত্র ড্রিমলেস স্লিপ, স্বপ্নহীন নিদ্রায়, তখন প্রাণ নিজের জায়গায় শুধু থাকে। তখন আমি আমিতে থাকি, কিন্তু যেহেতু অনুভব বৃত্তিটা মনে নেই না, মনে অনুভব বৃত্তিটা চেপে যাওয়া, সেই জন্য আমি প্রাণের অনুভবের ভালো লাগাটুকুকেই ক্যারি করে যখন ঘুম ভাঙে বলে আর দারুণ ঘুমিয়েছি। কিন্তু যার অনুভব এটা বললাম তাকে পাত্তা দিই না, কারণ তাকে তো তারপরেই নিয়ে যাই, বাজার যেতে হবে, এটা কিনতে যেতে হবে, তারপর লুকিয়ে লুকিয়ে ওই জায়গায় ফোনটা করতে হবে, এইসব আরম্ভ হয়ে যায়। সুতরাং প্রাণের বৃত্তির সঙ্গে সঙ্গে অন্য কাজে চালু হয়ে যায়। আর আমি সেদিন আলোচনা তো ছিলি, সেদিন আলোচনা করতে গিয়ে আমি প্রাণের বৃত্তিতে বলতে গেলে রাষ্ট্রপতি এবং ঝাড়ুদার দুজনেই ঘুমোতে চায় বুঝিয়েছিলাম না, যে ঘুমোতে চাওয়াটা মানে ধ্যানের এটা একটা বড় জায়গা। ধ্যানের বইয়ে পাবে না, কিন্তু আমি বলছি লক্ষ্য করলে ধরতে পারবে। এই যে মানুষ ঘুমোতে চাই, ডাক্তারবাবু আমি ভালো করে ঘুমোতে চাই, কি করলেন, খুব ভালো গদি তাকে দিয়ে দিলেন, এসি রুম, ভালো করে খেয়ে দিয়ে এসে শুয়ে থাকুন, হয়তো ঘুম। বলে না আমার ঘুম আসছে না, মানে কি আসে, আমি আপনাকেই ধরুন জিজ্ঞেস করছি, ঘুম আসছে না মানে কি ঘুম আসছে না মানে কোন জিনিসটা বলে আমি বলছি ঘুম আসছে না? তার মানে আমি চাইছি আমার চেতনা সজাগ না থাক, আমি রাষ্ট্রপতি হই আর ভিখিরি হই। তার মানে আমরা অনুসর চাই সে দশাটা, যে আমার চেতনা খানিকক্ষণের জন্য না থাক, মরতে চাই তখন। তার মানে আমি সেই দশায় চাই, আমি বেঁচে থাকবো, কিন্তু চেতনা যেন আমার কাছে কাজ না করে। তার মানে আমি পরোক্ষভাবে জানাচ্ছি চেতনাটি আমি নয়, চেতনাটি আমার রুমাল, চেতনাটি আমার মোজা, চেতনাটি আমার গায়ের শার্ট, ওটাকে আমি খুলে খানিকক্ষণ থাকতে যে শালা ছাড়ছে না আমাকে কমলিশ নেই ছড়তে হয়, আমাকে জড়িয়ে ধরে বসে রয়েছে। তার মানে আমি এখানে শালা কিন্তু কুঅভ্যাসে বলিনি, আমি শালা বলি না, মানে ব্যাপারটা এরকম। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক সব ভালো, কিন্তু শালা ধরে বসে রয়েছে এখানে আমার সঙ্গে একসঙ্গে থাকবে। হ্যাঁ, আমাকে তার বাড়ি থেকে নিয়ে এসছে বউকে, একসঙ্গে আমরা থাকবো, ও বেটা ওর সঙ্গে থাকবে, ওর অভ্যেস ছিল দিদির সঙ্গে থাকা, বোঝো ঠেলা। ঠিক সেরকম ব্যাপারটা। তাহলে চেতনাহীন ভাবে আমি থাকতে চাই। স্বীকার করতে পারবে একটা লোক, দাদা আপনি খানিকক্ষণ চেতনাবিহীন ভাবে থাকতে, পাগলা আমি চেতনাবিহীন ভাবে থাকবো, বলবে? কেউ স্বীকার করবে? সবাই চায় তাই। কেন চায়? ইনহেরেন্ট রয়েছে ওইটা প্রত্যেকের মধ্যে। কিন্তু আমি মরতে চাই কি তখন? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কিন্তু চেতনাহীন থাকতে চাই খানিকক্ষণের জন্য। হোয়াট ডাজ ইট মিন? তার মানে আমি রিয়াল স্বরূপে থাকতে চাই খানিকক্ষণের জন্য, দিনের মধ্যে খানিকক্ষণ হলেও আত্মস্থ থাকতে চাই, একবার আত্মিক বোধে জাগ্রত থাকতে চাই, কিন্তু জাগ্রত থাকতে পারি না, কারণ তখন অনুভব এলেই তো আবার ওই জায়গায় শেয়ার বাজার, ওই জায়গায় পালং শাক সস্তায় পাওয়া যাচ্ছে এসে পড়বে। সুতরাং চেতনাকেই বন্ধ করে রেখে দেওয়া। ধ্যান হলো চেতনায় থেকে ওই জায়গাটায় যাওয়া। চেতনায় থাকবো, কিন্তু ওগুলো আর আসবে না। তাই জন্য প্রাণায়ামের মধ্যে দিয়ে মনকে স্থির করা যায় করে প্রত্যাহার, যে এইগুলো নিয়ে আমি ভাববো না, বড় কঠিন। সেই জন্য
না বড় কঠিন নয়, এটার বাইরে পথ আছে, কিন্তু সেই পথের জন্য যোগ্যতা লাগে, বুদ্ধি সেই জায়গাটা নিয়ে সেই জ্ঞান যোগের পথে এসে আপনা থেকে উপরে উড়ে বেরিয়ে চলে যাবে, আমায় ভেবে প্রত্যাহার করতে হবে না, কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না। তাই অভ্যাসে যেতে হবে, কৃষ্ণ বলছেন অভ্যাস যোগের কথা। এবার ওই যে প্রত্যাহারের জায়গাটা হাউ টু ডু ইট, ওইখানে জ্ঞানের সাহায্য নিতেই হবে। বলে আমি জ্ঞানের বিচারের যুক্তির পথের প্রত্যেকটার পয়েন্ট গুলো জানতে চাই না, কিন্তু আমাকে বলে দিন এইগুলোকে প্রত্যাহার করার জন্য কি তাকাবো, এইগুলো এসে আমাকে ডিস্টার্ব করছে, বলে যদি ডিস্টার্ব করছে বুঝে বুঝে বলো, তাহলে রাস্তায় ময়লা আছে বলে তুমি কি করো, রাস্তা সাফ করো না জুতো পরো? জুতো পরো, রাস্তা সাফ করো না, রাস্তা সাফ করবে আমি হেঁটে যাবো খালি পায়ে, তা তো না, জুতোটা পরতে হবে। আমার তো জুতো পরতে হবে, ভাববো না তো ভাববো না, একবারে ভেতরে রেখে দেওয়া, তারই নাম হলো সত্যিকারের আগ্রহী। বাকিরা আগ্রহী না, বাকিগুলো ইন্টারেস্টেড, পছন্দ হচ্ছে, বাগানটায় বেড়ালে হতো আজকে খোলে নিয়ে কোনো তো কাল যাবো, আর যার ওই লাপানে সে লুকিয়ে ওই বেড়া টপকে বাগানে ঢুকে পড়বে, আমি ছাড়বো না, আমি জানতে চাই, ঠিক আছে, সেরকম সহায়ক পেয়ে যাবে সে। তাহলে প্রত্যাহার একটা পয়েন্ট, যেটা যুক্তিশীলতা দিয়ে যতখানি ধরা যাবে তার থেকে বেশি ধরতে হবে নিজের মনোবৃত্তির জোরে, যে না আমি এটাকে প্রশ্রয় দেব না, এই ভাবনাটাকে। কঠিন কিন্তু সম্ভব। এইবারে প্রত্যাহারের পরে তবে আমি তৈরি হলাম ধারণায়। মনন আর ধারণায় তফাতে। জ্ঞানযোগে বলা হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, যে শোনো, শুনে এবার যুক্তিশীল বিচারে নিজের মধ্যে দেখো তুমি মানতে পারছো কি না পারছো। নো কোয়েশ্চেন অফ বিশ্বাস, বিশ্বাস না, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, যার থেকে শুনলে তাকে বিশ্বাস করবে, হ্যাঁ উনি মিথ্যা কথা বলবেন না, তাহলে উনার থেকে যেটা শুনেছো সেটার উপর নির্ভর করে বিচার করে দেখো ওইটা ওই, মানে একটা জিনিস কি হচ্ছে, কি উত্তর খুঁজছি একরকম ব্যাপার, আরেকটা হলো আপনার কাছে উত্তরটা আমার শোনা আছে, আপনি বিশ্বাসযোগ্য লোক, এবার সেই উত্তরটাকে মেনে আমার জায়গাগুলোকে ঠিক রাখতে পারছি কিনা, দুই জিনিস কিন্তু। একটা হলো উত্তর খুঁজছি, আরেকটা উত্তর পাওয়া লোকের কাছে গিয়ে আমি উত্তরটা নিয়ে অ্যাপ্লিকেশন করে দেখছি সেটা আসে কিনা। হ্যাঁ, এইবার যার কাছে ওটা খুলে গেছে তার দশাটা হলো ঝর্ণার মতো, কারণ একটা হ্রদ আছে, হ্রদটায় কোনো কাটা নেই, যে নেবে জল ওখান থেকে যে হ্রদটা থেকে জল নিতে হবে, কিন্তু যে হ্রদের গায়ে খানিকটা কেটে কেটে নিচে জলটা পড়ার ব্যবস্থা আছে, সেখানে যে হ্রদটার কাছে যেতে হবে না, হ্রদটা যে জলের ধারা পড়ছে আমি নিলেই পাবো। জাগ্রত পুরুষরা হলেন তাই, জাগ্রত পুরুষ মানে বেটা ছেলে না, জাগ্রত মানবরা তার ঝর্ণার মতো হয়ে যান, কারণ তাদের কাছে তো ওটা তখন ভেবে না, তাদের তখন ভাবে, যদি ওই ব্যাপারটা আসে সঙ্গে সঙ্গে সেই ঝর্ণার জল সেখানে উঠছে, কারণ ঝর্ণার জল তো পড়ছেই, নিতে হবে খালি, তুমি হাত পা তো পেয়ে যাবে। ঠিক তেমন মননটা হলো সেই ঝর্ণার জল নিয়ে আমার তৃষ্ণা পান হচ্ছে কিনা দেখা, এবার যদি দেখি হচ্ছে না তখন সেই জন্য হলো জ্ঞানধর্মীয়টা, যে হ্যাঁ এটা তো আমি ভেবে দিচ্ছি, আমি তো আমার ডিনায়াল না, আমি আমার জায়গায় মালিন্য মুক্ত নয় বলে ধরতে পারছি না, যেটুকু পাচ্ছি তাদের বলছে এগুলো ধুয়ে যাচ্ছে অলরেডি, সঙ্গে সঙ্গে ধুয়ে যায়নি কিন্তু যাচ্ছে, আমার ভেতরে যে জায়গাটাকে আমি চিন্তা তার থেকে বড় করে আমি আমাকেই পাচ্ছি, সেটাই হয়ে যায় তোমাকেই আমি পাচ্ছি। এইবারে সেই তোমাকে মানে এখানে ভাববাদী তোমাকে না, একদম কনক্রিট তোমাকে, কারণ সেই তুমি আমি, এখানে আমি একটা খণ্ডিত প্রকাশে যে আমি আছি, অখণ্ড প্রকাশে তুমি নিত্য সেই জায়গায় আছো, তোমার সেই নিত্যতার জায়গাটা আমার অনিত্য আধারে আমি পাচ্ছি, এই মৃত্যুময় শরীরের মধ্যে দিয়ে মৃত্যুহীন জায়গাটাকে চিনতে পারছি, কাব্যিক কথা নয়, ফ্যাক্ট। আমার যদি জানাবার কিছু কথা থাকে আজকে এই যুগে 2024 সালের কত তারিখ আজকে, 18 তারিখে এই ঘড়ির সময় দেখে বলছি, এই সময় আমি এখনো বলছি এটা অনন্তের কথা বলছি নিজের মধ্যে থেকে, কারণ প্রত্যেকেই সেই অনন্তের প্রকাশ, এই ইন্ডিভিজুয়াল আমি সেই অনন্তে জাগ্রত, বা সবাই সেই অনন্তের, এখানে হাত পা নেড়ে বলা লম্ফজম্প না, এটা হলো নিজের মধ্যে নিজের করা যায়। আই অ্যাম মানে এভরিওয়ান আই অ্যাম, এখানে ইংরেজির দোষ ধরলে হবে না,
আই অ্যাম ইজ এভরিথিং বললে কি বললেন ইংরেজিটা, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আই অ্যাম ইজ এভরিওয়্যার, আই অ্যাম এভরিওয়্যার না, আই অ্যাম ইজ এভরিওয়্যার, বিকজ এভরিথিং ইজ ইন আই অ্যাম। এই যে জায়গাটা, এটা মননে এসে এটা অ্যাকসেপ্ট করে নিয়ে নিজের মধ্যে এটাকে ব্যাপারটাকে খাওয়া। আর ধ্যানের পথে হলো ধারণা, ওটা মনন না, ওটা বিচারে না, ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। তোমার যুক্তি টুক্তি আনা চলবে না, ব্যাপারটাকে ধরে নিয়ে ধারণা করবার চেষ্টা করো, দিস ইজ দিস। এটা যদি এইরকম হয় তাহলে তুমি যাও জ্ঞানযোগের পথে যাও, এটা যদি যদি চলবে না। এটা এই কি এক পরম চৈতন্য এভরিওয়্যার, সমস্ত কিছু তার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে দিয়ে তারই আত্মবিলাস সেটা প্রকাশিত হচ্ছে, দ্যাটস অল। এই ধারণার প্রতি, সেই তার প্রতি একনিষ্ঠভাবে, সেই তার মানে নিজের মধ্যে আমির তার প্রতি তাকানো। এবার সেটা করতে গিয়ে আমি যখনই আমার দিকে তাকাচ্ছি, আমি তো আলু বেগুন পটল বেচার লোকের মতো করে নিজেকে পাচ্ছি। আরে ওই জায়গাটায় সেই প্রফেশনে যে কাজটা করি, আমি আলু পটল বেচি না, আমি কথার কথা বলছি। কিংবা আমি জজই ধরুন, আমি ওই জজ আমিকেই খালি খুঁজে পাচ্ছি না। সুতরাং এই আমিকে ধ্যান করে আমার হবে না। হয় যেখানটায় প্রসিদ্ধ আছে, যদি মেনে নিতে পারি যে এখানে সেই আমি জাগ্রত বোধে শ্রীরামকৃষ্ণদেবের ছবি, কি বামাখ্যাপার ছবি, কি তৈলঙ্গ স্বামীর ছবি, কি শ্রী অরবিন্দ, সেইখানেই ধ্যান করবো। কারণ ওইখানটা ওই আমি বোধ, আমার যে আমিকে আমি অনুভবে এখনো পরিপূর্ণরূপে বিশুদ্ধভাবে পাইনি, কথিত আছে যে ওখানে সেটা হয়ে আছে, তাই সেই অবয়বে আমি তাকে ধ্যান করছি, হতে পারে। আর নইলে কোনো একটা পার্টিকুলার রূপ করে, আর নইলে বুদ্ধদেব শূন্যবোধে বলেছেন, নবী মোহাম্মদ বলেছেন তিনি সব জায়গায় আছেন, সুতরাং তাকে আলাদা কোনো রূপে না, তোমার মধ্যে যে নিরবয়ব সেই জায়গাটা, মোজেস বলেছেন তাই, যীশুখ্রিস্ট বলেছেন তাই। এবার আরো এদিকে করে মানুষকে সহজ করে দেওয়ার জন্য বলা হচ্ছে, যেমন ধরুন না, এই কাশীর বিশ্বনাথের মন্দিরে ভাবা হচ্ছে শিবের অধিষ্ঠান, শিব সব জায়গায় আছেন, কিংবা মক্কায় কি কাবায়, সব জায়গায় আল্লাহ আছেন। ওখানটা বিশেষ বলেই মানুষ ছুটছে, হজ করতে যাচ্ছে কেন, বিশ্বনাথ মন্দিরে যাচ্ছে কেন, তার মানে আছেন সব জায়গায় যিনি একই, কিন্তু তাকে আমি বিশেষ স্থানে বিশেষভাবে আছে মনে করছি বলেই আমি সেখানে ছুটছি। তাহলে ওটা আমার ওখানে কাশী কাবা কোনো জায়গায় না গিয়ে এইখানে বসে আমি যদি ভাবি আমার ভেতরে সেই কাবায় যিনি আছেন, কি কাশীতে যিনি আছেন, তিনি আমার মধ্যে, এই হলো ধারণার থেকে ধ্যানে ওঠা। ধ্যানের পরিপক্কতায় কিরকম হবে, একটা পাত্রে, ফাঁকা পাত্রে আর একটা তেল ভরা পাত্র থেকে তেল ঢালে যেন করে পড়বে, প্রথমে একটা ড্রপে, তারপরে এরকম করে ঠিক ওই রকম ভাবে নিজের মধ্যে তখন ওই উচ্চারণ হতে থাকবে, ওই বাক্যের সত্যতাটা। একদিনে না, এক মুহূর্তে না, কারণ আমাকে তো ওই প্রত্যাহারের ব্যাপারটা আসবে, ডিস্টার্বিংস এলিমেন্ট গুলো আসবে, কুকুরের ডাক আসবে বাইরে, কলিং বেল বাজবে, গৃহী হলে বাড়ির লোকের ডাক আসবে, সবই আসবে, এরই মধ্যে করতে হবে, যেটা আগেকার আশ্রমিক জীবনে করতে হতো না। তারা একটা জায়গায় গিয়ে নিজের মতো করে জায়গাটা পেতে, ওকে কেউ ডিস্টার্ব করবে না, ওকে একান্তে বসতে দাও। তাই জন্যই আসনের জায়গাটাকে নিয়ে এত ইম্পর্টেন্স দেওয়া ছিল। আজকে সেই সুযোগটা কোথায়, সেই জন্য সুযোগটা নেই। সেই জন্য খানিকটা এটা কথার মধ্যে রেখে দিয়ে মনে বুঝে নিয়ে নিজের মতো করে ঠাকুরের ভাষায় বলতে হবে, মনে কোণে বনে, হ্যাঁ বুঝে বনে যেতে পারছি যাক, কিন্তু বনে গেলাম মানে আমার মন থেকে লটারির টিকিট বাদ চলে যাবে তা তো না, কিংবা চাঙ্গুয়া রেস্টুরেন্ট বাদ চলে যাবে তা তো না, কিংবা প্রেয়সীর মুখ বাদ মনে আসবে না তা তো না। ফলে এখানে মনের ধ্যানটা কোণে কিংবা বনে, মনের ধ্যানটা আসলে মনেরই, বনে গিয়ে শুধু হবে না। মনের ধ্যান না হলে বনে কেন, একদম কাবার সামনে গিয়ে কি বিশ্বনাথের মন্দিরের সামনে গিয়ে বসে থাকলেও হবে না, ও প্রভাব তো পাবো যতক্ষণ ততক্ষণ, যেই ওখান থেকে বেরিয়ে আসবো যে কে সেই। সুতরাং আসল জায়গাটা হলো আমার মনের জায়গাটা। এই মনের জায়গাটায় বলে, এটা নতুন কথা কি বললেন, এটা তো চিরন্তন কথা, ঠিক আছে। শক্ত দেয়ালে তো আমাদের পেরেকটা একবারে ঢুকে না, বারবার বারবার এরকম হাতে ঠিক সেরকম ভাবে উঠে সেরকম বারবার ঢোকানো। কি হবে তাতে? ধ্যান হলে তার অবস্থিতিটা আমি আমার আমির সঙ্গে সেই একাত্তর জায়গায় পেলে তো আবার আমি আমার আমিতে ফিরে আসবো, কিন্তু সেটা তখন কনভার্টেড। একটা গল্প বলি আমি এই নিয়ে, মাঝে মাঝে রিপিট করতে আমার আটকায় না ওটা। একজনকে বললে আপনি এনলাইটেন্ড হয়েছেন, আপনার বিবরণটা বললেন, আপনার জার্নিটা। তিনি বললেন
আগে সব আলাদা আলাদা দেখতাম, জল জল, কাঠি, পাজি, ভালো, মিষ্টি, নোনতা, ঝাল, অপরাধী, নিরপরাধ, শুভ অশুভ। তারপর যখন অ্যাওয়েকেন্ড হলাম, জাগ্রত হলাম প্রকৃত আত্মবোধে, তখন দেখলাম সবই এক। ভাই বলে না, এটা আর্ধেক কথা বললাম বাবা। মানে তারপরে আবার যখন সক্রিয় হলাম, আবার দেখলাম জল জলই আছে, পাপি পাপি আছে, পুণ্যবান পুণ্যবানই আছে, সব সবই আছে। বলে তো তফাৎ কি হলো? সব এক আমিরই প্রকাশ হিসেবে দেখলাম। চলে গেল কি ঘৃণা, বিদ্বেষ, নীচতা, হীনতা, আসক্তি। অর্থাৎ তখন রিলেশনশিপটা ডিভাইনাইজড হয়ে গেল। তারপরে আমি জাজের আসনে থাকলে সশ্রম কারাদণ্ড একজনকে দিতে পারছি, ঘৃণায় না, বিদ্বেষে না, সমাজের কল্যাণের জন্য। তখন যদি পন্থা অন্য পাল্টায় সেটাই করবো, তখন যদি তাই থেকে আমাকে দণ্ডবিধান করতে হবে, তখন সমাজের কল্যাণে তাই করে। সুতরাং সমস্ত জিনিসটা নির্ভর করছে, যেই আমি বহিরঙ্গে আসছি সময়োচিত ভাবে, যেই অন্তরঙ্গে আসছি কালো ধর্মী না, তখন কালাতীত বোধে। অর্থাৎ ভেতরে গেলেই আমি কালাতীত বোধে যেতে পারছি, আর বাইরে যখনই ক্রিয়া করছি তখন একদম 2024 সালের ডিসেম্বর মাস, তখন তদনুযায়ী। এই যে বিন্যাস, এই যে জায়গাটাকে বলা হচ্ছে সমাধান, তাই সমাধি। আক্ষরিক ভাবে সমাধি মানে হলো যার পরে আর কিছু বলার নেই, অর্থাৎ একমেবা দ্বিতীয় বোধে জাগৃতি। তার মধ্যে অনেকগুলো ভাগ আছে, এই সমাধি, ওই সমাধি, সেই সমাধি, সেগুলো বলা মানে না শুধু টেকনিক্যাল কতগুলো কথা বলা, যে তিনি আছেন আমি আছি, কিন্তু শুধু এই দুজনে আছি একটা বোধ। তারপরে আর আমি আছি বোধ নেই, তিনি আছেন বোধ নেই, একটা বোধই বোধ। এবং সেটা কে বলবে কাকে? যেটার কোনো আলাদা দ্বিতীয় অক্ষর নেই, ভাষা নেই, সেটাকে এক্সপ্রেস করা হবে এককে কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না, তাহলে তো দুই এসে গেল। এক্সপ্রেস করা মানে তো দ্বিতীয়ের প্রকাশ হয়ে গেল। সুতরাং দ্বিতীয় দিয়ে কখনো ওয়ানকে এক্সপ্রেস করা যায় না। যেমন বুদ্ধদেব অবতার স্বীকৃতি, একটা মজার কথা, মানে এটা অনেক বৌদ্ধবাদী এটা শুনে হয়তো তাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি বুদ্ধের পায়ে প্রণাম রেখেই বলছি। বুদ্ধদেব বললেন শেষে শূন্য, ফাইনাল পাওয়া হলো শূন্য। কে পেল? যিনি বুদ্ধ তিনি। তার মানে শূন্য বোধটা পেয়ে ওখানে বুদ্ধ ছিলেন। বুদ্ধ তার মানে সেই শূন্যতা বোধের সঙ্গে এক, কারণ উনি বলছেন শূন্য মানে নিজেই শূন্য। তাহলে তাহলে সেই শূন্য কেমন শূন্য? যার বোধ আছে আমি আছি, তবে না আমি বলতে পারছি সব শূন্য। অর্থাৎ আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই, সব শূন্য, এইটা হলো শূন্য। তাহলে সেই ব্রহ্মবোধিত হলো। এবার যদি আমি বলি শেষে সব শূন্য বলছে, তার মানে আসলে কিছু নেই, পরমাত্মা টরমাত্মা কিছু না, সব শূন্য। কে বললো? সে কি শেষ অব্দি গিয়েছে? বলে হ্যাঁ গিয়েছে। তার তো শেষ অব্দি সে ছিল, তার মানে শূন্যবোধের সঙ্গে সে একাত্ম। এইটা শঙ্করাচার্য ধরিয়ে দিয়েছিল, সে একই আছে, সে একেরই বিন্যাসে, একের কাছে সব শূন্য। সেই জন্যই সেই শূন্য নিজের মধ্যে পূর্ণস্য পূর্ণমাদায় নিজের মধ্যে বহুত্বের জায়গাটা করেই চলেছে। ওয়ান ফাইন মর্নিং না, মর্নিং হতে হতে একটা সূর্য লাগবে, দেখে এই মর্নিং হলো, কোনো সময় শুরু না, এটাই স্বভাব। তাই শ্বেতাশ্বতর উপনিষদে একটা অদ্ভুত বচন আছে, স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া আচ, তার স্বাভাবিক স্বভাবজাতভাবে জ্ঞান বল ক্রিয়া এটা হয়ে চলেছে। যেরকম অগ্নির মধ্যে স্ফুলিঙ্গ সবসময় ছিটকে চলে, তেমন তার পদার্থ প্রকৃতিতে কল্পনা শক্তিতে সবসময় বিচ্ছুরণ হয়ে চলেছে। আমি এই হই, ওই হই, সেই হই, তারই আমরা এক একটা প্রকাশ। ওই যে বোধবৃত্তিগুলো স্ফুলিঙ্গ, তার মধ্যে ধরা পড়ছে না এক আমি, সঙ্গে সঙ্গে লিমিটেড ভিশনে চলে যাচ্ছে সেটা ওই বোধবৃত্তি অনুযায়ী, এবং দেখছে আরো অনেকগুলো আছে। তুই কেমন আছিস ভাই? আমি কেমন আছি ভাই? এই চলছে। সে গরু, ভেড়া, ছাগল, মানুষ, সবার মধ্যে তাই। এই যে অন্তরিক্ষে থেকে সবসময় নিজের মধ্যে নিজের উৎপাদন, কাল্পনিক। কিন্তু এবার কাল্পনিক মানে আমরা সব কল্পনা, আমরা আমাদের কাছে কল্পনা না, আমরা যেখান থেকে কল্পিত সে কিন্তু সত্য, ফলে আমরাও সত্য, কিন্তু রূপায়িত ভাবে সত্য না। কারণ সবসময় মরণশীল, সবসময় পরিবর্তনশীল, সবসময় রূপান্তর হয়ে চলেছে। কিছু প্রশ্ন আসে শুনে।
রূপান্তর মানে আমরা যখন রূপান্তর হচ্ছি, আপনার 15 বছর বয়সের ফটো আছে একটা? 15 বছর বয়সে আছে, আর কালকের ফটো আছে একটা? না 2-4 দিনের মধ্যে তোলা ফটো আছে একটা? আধার কার্ডের ফটোটা আছে, সেটা সেইটার সঙ্গে এখন চেহারার কিছু পরিবর্তন নেই অনেক তো কেন? প্রতিক্ষণে রূপান্তর হয়ে চলেছে। রূপান্তরহীন ভাবে কোনো গতিশীল বস্তু থাকতে পারে না। সূর্যেরও হচ্ছে, হিমালয়েরও হচ্ছে, এত সূক্ষ্ম পর্যায়ে রূপান্তরটা হচ্ছে আমরা ধরতে পারছি না। না অঙ্কে ধরতে পারছি। সব রূপান্তর হয়েছে, বিশ্বনাথের মন্দিরও কাবার শরীফ, সবসময় পরিবর্তন রূপান্তর হচ্ছে, এবং সেটা কাব্যিক ভাবে না, আবেগে না, প্রত্যেকটা ইলেকট্রন প্রোটন সব ঘুরে চলেছে এরকম ভাবে চারপাশে, কোনোটা স্থির নেই। কিন্তু তাহলে এই যে দেখছি, তার মানে আমরা যদি একদম ওই অ্যাটমিক লেভেলে আমাদের চোখটাকে নিয়ে যেতে পারি, আমরা দেখি শুধু অ্যাটম আছে। এবার যদি ইলেকট্রনিক লেভেলে নিয়ে যেতে পারি, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রনিক লেভেল বললে ভুল হয়, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন লেভেল দেখবে শুধু ইলেকট্রন প্রোটন নিউট্রন, কোথাও রবীন্দ্রনাথ নেই, কালিদাসও নেই, তাজমহলও নেই। এবার যেই আবার গুটিয়ে আসবো দেখবো সব আছে। ভাবুন কি সাংঘাতিক, মানে এই মুহূর্তেও কবে হবে তবে না, সবসময়ই তাই আছে। এবার আরো অভ্যন্তরে গিয়ে কি দেখবো, বৈদ্যুতিন কণাগুলোর পেছনে হচ্ছে কল্পনা শক্তির উদ্গীরণ, তারও গভীরে দেখছেন যিনি কল্পনা করছেন তিনি কে? তিনি আমির মধ্যে এই বিলাস চলছে, অদ্ভুত। যে বলছে সেই অনুভব থেকে বলছে আপনার কাছে, এবং সঙ্গেটা বলছে আপনিও তাই। দ্যাট ইজ দ্য বিউটি অফ দি থিং, যে এখানে কারোর বাপের জমিদারি নেই, যেটা আমার জায়গায় আমার গোষ্ঠীতে আমাকে মানা লোক আর আমার জন্য লোক, যে আমাকে মানেই না তারও তাই, যে কাল গাড়ি চাপা পড়ে মারা গেছে সেও তাই, যে বাচ্চা একটু পরে জন্মাবে সেও তাই। সমস্তটা চলছে সেই এক খেলা, এক রাসলীলা, এক নটরাজের খেলা। একমেবা দ্বিতীয়ম, সেই উত্তর দিচ্ছেন অসুরকে, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমাপরা। অপূর্ব। এবার অপূর্ব কেন বললাম? পূর্বেও তো তাই ছিল, প্রকাশ সব সময় অপূর্ব। যাই প্রকাশ হচ্ছে মানে এই মুহূর্তে এই সময় যেটা হলো আগে হয়নি। আগে হয়তো কথাই হয়েছে কিন্তু তখন এই পরিবেশটা না, আবার যখন এই পরিবেশটা তখন ওই কথা না, বলে সব সময় অপূর্ব। পূর্ব বলে কিছু নেই, সব সময় অপূর্বের খেলা প্রতিনিয়ত। আর অষ্টরসে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই দিয়ে মানুষের সম্পর্ক, সঙ্গে বৈরীও আছে, শত্রুতা। আর ওদিকে হলো হাস্য, রৌদ্র, বীর, ভয়ানক, অদ্ভুত, বিভৎস, করুণ, শৃঙ্গার। পার্টিকুলার কোনো একটা অঘটন নিয়ে বলবেন না, তাহলে অসুবিধায় পড়বো। যত রকমেরই খারাপ কাজ হোক সেটাও তারই পার্ট, এই লীলারই পার্ট। আর যত সুন্দর মহান ব্যাপারই হোক সেটাও তারই পার্ট। সবটা নিয়ে সব, এই যে সবটা নিয়ে সব, এটা কোনো প্যাচওয়ার্কে বলা, চাপা দেওয়ার জন্য বলা না। যার বোধ আছে সেটাকে এর থেকে বড় সত্য আর কিছু নেই নেই নেই। আর বাকিগুলো, এগুলো সত্য, আর এটা সত্যের সত্য। জগতে ক্লিয়ার রেখা বলছে ঋত, অর্থাৎ নিয়মানুবর্তিত যে জগতের যে ঘটা, এটা হলো ঋত সত্য। অর্থাৎ লীলাগত ভাবে যে অনুবর্তনটা, যে লীলাগত ভাবে যে এর যে সত্যতা, সেটা হলো ঋত সত্য। আর এই ঋত সত্যকে নিয়ে যেটা আছে সেটা হলো সত্যের সত্য, মূল সত্য। সেই মূল সত্যটা আপনার কাছে কোথায়? আপনার আমিত্ব, ইগো না, আমিত্ব, মূল যে চৈতন্যবোধ, ওইটাই সেই সত্য। ওই চৈতন্যবোধ আছে বলেই সব আছে। এই জন্য বলা হচ্ছে অমৃতস্য পুত্রা, সবাই আমরা অমৃত স্বরূপ, অমৃত রূপা, সমস্তের মধ্যে সেই অমৃতের বিলাস। তাহলে আমি পার্টিকুলারলি কোনো সময়ের কোনো একটা ঘটনা কি কোনো কিছু ধরে ব্যথা পাওয়া কিংবা এগিয়ে ওটাকে বড় করে তাকিয়ে থাকলে চলবে না। বিজয় রথ থেকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ নিজেরই মধ্যে নিজের খেলা। তাতে দুঃখ, বেদনা, অশান্তি আসলে আসবে, হাত বাড়িয়ে দিতে হবে, তুমিও আমার বন্ধু, কিছু করার নেই। আর যদি করার থাকে করো, ক্লেদ নিয়ে না, বড় বড় দীর্ঘশ্বাস ফেলে না,
স্বাভাবিক চেতনা। কারণ মৃত্যু অবধারিত প্রত্যেকটা জিনিসের, আগে আর পরে। তাই বলে আমি কি মাথা হাত দিয়ে বসে থাকবো? সব জিনিসেরই শেষ আছে জেনে, তাহলে শেষ না হতে হতে কি শুভর জায়গায় কি করে নিয়ে যাওয়া যায়, দিব্যতার জায়গায় কি করে নিয়ে যাওয়া যায়, মনে ক্ষোভ না রেখে ব্যাপারটাকে কি করে রূপান্তরিত করে দেওয়া যায়, ভাবতেই হবে। তারই নাম সত্যিকারের ধ্যান। এখানে গুরু খুব এসেন্সিয়াল হয়ে যায়। গুরু বললেই তো ভয় করে না মানুষের, তিলক, টিকি, ফোঁটা, লাল কাপড়, অমুক, তো ওই জন্য বলতে পারি না। আসলে গুরুহীন জীবন হয় না, ঠিক। আমার তো চাই না, চাই তো যে আমাকে উইদাউট এনি ওয়ান্ট, উইদাউট এনি ডিম্যান্ড আমাকে তার শ্রেষ্ঠ ফসলটা দিয়ে দেবে হাতে তুলে, ভালোবেসে, যে লেভেলেই হোক সেই ভালোবাসা, সেটা সন্তানবোধী হোক, প্রিয়বোধী হোক, পিতৃবোধী হোক, ওইটা নিঃস্বার্থভাবে কিছু তার বদলে রেসিপ্রোকেশন না চেয়ে কে দেবে? একমাত্র দিতে পারেন যিনি জাগ্রত, তিনি। কারণ তিনি দিচ্ছেন বোধ করেন না তো, তিনি তো দেখেন এক আমি আছি, তার কাছে তিনি একেবারে মূল্যহীন, অন্যদের কাছে তিনি অমূল্য। মূল্যহীন কেন? তার দেখলে অহং আমি তো নেই। তুমি তোমাকে যেটা অহং আমি হিসেবে দেখছো, এটা তো সেই বিরাট যে জগন্ময় প্রকাশ, তার একটি ঘনীভূত রূপ তোমার সামনে। তার আইডেন্টিটি নেই আলাদা। তুমি নিজে যেহেতু একটা আইডেন্টিটিতে আছো, আমি অমুক চন্দ্র অমুক, তাই আমাকে আইডেন্টিফাই করছো অমুক চন্দ্র অমুক হিসেবে, তাই মূল্য দিচ্ছ। অমূল্য বলছো, বলো ওই রকম বাবা, ওরকম পাইনি, এতকাল ঘুরেছি কত জায়গায়। আর যে ওটা হচ্ছে সে দেখছি যে আমি মূল্যহীন, ওটা বিনয় না। ওটা কি বিনয়ী দেখেছো ভদ্রলোক, কি মানুষটা কত কত বিনয়, কত নম্র, এত সম্মান পায়, সবাই লুটিয়ে পড়ে, সে নিজেকে মূল্যহীন বলছে। আসলে সে মূল্যহীন। সে বলছে কাকে করছো? তুমি তো করছো তাকে, সেই বোধে করো, ঠিক আছে। ঝর্ণার যে জলটা পড়ছে, সেই জলটা আর গোটা রিজার্ভারটা তো ব্যাপারটা একই। আমি পান করছি তাই, কিন্তু পাচ্ছি সেই জল। এই দৃষ্টিতে, সেই জন্যই শ্বেতাশ্বতর উপনিষদ, আবার একটু উপনিষদের কথা আনছি। আমি কিন্তু সংস্কৃতও জানি না, উপনিষদের কথা আনছি। তাতে একটা মন্ত্রে আছে, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু, যার ইষ্টের প্রতি ওই ভক্তি, এবং যে ভক্তি ইষ্টের প্রতি, সেই ভক্তি তার গুরুর প্রতি, সে মহাত্মা। গুরু মহাত্মা না। কেন না? যস্য দেবে, মানে সে যার ইষ্টর যে ভক্তি, আমি ওখানে জীবন্ত দেহে সেই ইষ্ট স্বয়ং দাক্ষিণ্যমূর্তিতে ওখানে দিয়ে কথা বলছেন। সেই জন্য আমার কাছে নট সেম ভক্তি, দি ভেরি ভক্তি ওইখানে ওটাই। কারণ ওখানে জ্যান্তভাবে ইষ্ট আমার সঙ্গে কথা বলছে, মরণশীল দেহে কথা বলছে, অমৃত স্বরূপ। আমিও তাই, কিন্তু আমি সেই জায়গাটায় পৌঁছবার জন্য প্রায় একটা জায়গায় আছি বলে তাই তিনি আমাকে বলছেন। তাই সে মহাত্মা, যে শুনছে এইভাবে, যে স্কোপটা পাচ্ছে, সে মহাত্মা। বলছে এই জীবের মধ্যে সে শ্রেষ্ঠতম জায়গায়। আর যিনি বলছেন তিনি আর শ্রেষ্ঠতম কোথায়? তিনি তো মূল্যহীন, তিনি তো উনি ওই হয়ে গেছে, তার আর আলাদা মূল্য কোথায়? সাংঘাতিক কথাটা। মানে যে শ্রবণ করছে শ্রদ্ধা ভরে, সে মহাত্মা, বিকজ হি ইজ গেটিং দি চান্স টু লিসেন ডাইরেক্টলি ফ্রম দ্যাট সোর্স। সে কতটা উপরে ওঠা হলে সেই জায়গাটায় সে পৌঁছতে পেরেছে, তাই সে মহাত্মা। আর যার থেকে শুনছে সে আবার মহাত্মা কিছু, সে তো পরমাত্মা। তার আবার গ্রেটনেস কি? সে তো যাকে বলছে তাকে বলছে তুমিও তাই। তাহলে তার বিশেষত্ব রইল কি? কোন রাজা বলে তুমিও রাজা, বলে আমি রাজা তুমি আমার প্রজা, এ তা বলছে না তো। বলছে আমাকে যে কারণে তুমি রাজা বলছো, তুমিও সেই রাজা। এইখানেই ডিফারেন্সটা, এইখানেই মূলের প্রবক্তাদের আসল বাণীর যে তাৎপর্য, সেটা হলো এইখানে লুকিয়ে। তুমিও তাই, তত্ত্বমসি, তুমিও তাই ধ্বনিত হয়েছে। এবং আবার বৃদ্ধবন্ত সবার জন্য কোনো শ্রেণী বিভাগ নেই, কিচ্ছু নেই। শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আজ এ ধামানি দিব্যানি তস্তু,
वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अनाय। সবার মধ্যে যে এক, সবার আমিত্বে যে আমি লুকিয়ে আছে, সেই মহান্ত পুরুষকে আমি আমার মধ্যে জেনে গেছি, তুমিও তাই জানো। সেই অ্যাওয়ারনেসে তুমি চলো, তুমি নির্ভীক অভিমন্ত্রে তুমি নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলো। কাকে ভয় পাবে? কেউ তোমার বাইরে না। ক্রিয়াশীলতা এবার যেখানে যেটা নেসেসিটি সেটা নিয়ে করবে, ভেতরে ভয় পোষণ করে না। সাবধানতা অবশ্যই লাগবে। আগুনকে দেখলে আমি সেখান থেকে কাপড় সরিয়ে নেব, পিছল জায়গায় আমি সাবধানে পা ফেলবো, সেটা তো কোনো কার্যকারিতার জন্য। ভয় আশ্রয় করে না। অনেক হলো, আমাকে শুনতে হবে পরে কি বললাম না বললাম।